বর্তমান সময় থেকে আগামী ১৩ বছর শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য রাজ্যক আগামী ২০ বছর পরে কি ১৫ বছর পরে ভারতবর্ষের ইতিহাসে শুভেন্দু অধিকারী মডেল, শুভেন্দু অধিকারী একজন ভালো প্রশাসকের উদাহরণ দৃষ্টান্ত উনি স্থাপনা করবেন। বঙ্গ বিজেপিরও বেশ কিছু নেতা, বেশ কিছু কর্মী এমন কিছু কর্মর দ্বারা যুক্ত কর্মের সঙ্গে বর্তমান নিজেকে জড়িয়ে নিয়েছে, যেটা কিন্তু বঙ্গ বিজেপির জন্য আগামী দিনে একটু ভাববার বিষয়। তবে সরকারে বিজেপি থাকছে, আগামী ২০ বছর কেউ সরাতে পারবে না। অনেকের মনে চিন্তা, অনেকেই ভাবছেন যে সরকার হয়তো পড়ে যাবে। আমার যতটুকু জ্যোতিষীয় বিদ্যা, যতটুকু আমার অভিজ্ঞতা, আমার যতটুকু যা রিসার্চ, আগামী যতদিন গত থেকে আগামী দিন গতদিনে আপনার যা ইলেকশন বিজেপি লড়েছে, এনডিএ লড়েছে, সর্বকালের ভালো রেজাল্ট হতে চলেছে ২০২৯ সালে। আমার একটা রিসার্চ ছিল, করপাত্রী মহারাজ, আমাদের শঙ্করাচার্য সম্প্রদায়ের একজন মহারাজ, যে করপাত্রী মহারাজ, ওনার অভিশাপ গান্ধী পরিবারে কিন্তু বিদ্যমান। আমাদের প্রত্যেক দিনের এই যে জীবনচর্চা, সেখানে জ্যোতিষের মাহাত্ম্য অনস্বীকার্য, তা বলাই বাহুল্য। কিন্তু রাজনীতির সঙ্গে জ্যোতিষের সম্পর্কটা ঠিক কি, সেইটাই একটু আজকে বোঝার পালা। তার কারণ তার ভবিষ্যৎবাণী কিন্তু সম্পূর্ণভাবে ফলে গিয়েছে বাংলার এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। অবশ্যই বুঝতে পেরেছেন যে কার কথা বলছি। আরও একবার স্বাগত জানাচ্ছি শ্রী চন্দন শাস্ত্রী মহাশয়কে। অনেক অনেক স্বাগত আপনাকে গুরুজি। প্রথমে তো অন্যান্য প্রশ্ন তো যাবই, কিন্তু তার আগে একটা রহস্যের একটু সমাধান আপনার কাছ থেকেই চাই। আপনি আমাদের চ্যানেলেই আর কি ভোটের ঠিক আগে যেভাবে প্রেডিকশন করেছিলেন এবং বলেছিলেন যে ঠিক কতটি আসনে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, এবং সর্বোপরি বিজেপির ক্ষেত্রে যেটা একদম আনএক্সপেক্টেড বলা যেতে পারে, আশাতীত, সেটি হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। এই যে এই রহস্যভেদ আপনি নির্বাচনের আগেই করেছিলেন, তো এটা কিভাবে সম্ভব হলো? প্রথমত বলি, শুভেন্দু অধিকারী মহাশয়ের যা জন্ম পত্রিকা, যেটা আমরা নেট মাধ্যমে পাই, এবং আমরা যারা রাজনৈতিকভাবে আলোচনা করি বা যারা আমরা পর্যালোচনা করে রিসার্চ করি, অ্যাস্ট্রোলজাররা, তারা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে থাকে। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে যেটা আমরা দেখতে পেয়েছিলাম, বর্তমান সময় থেকে আগামী ১৩ বছর শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য রাজ্যক সর্বোপরি, যেটা আর অন্য নেতৃত্ব বা নেতার কাছে বর্তমান বিজেপি ক্ষেত্রে নেই। এবং শনি মহারাজের কে সন্তুষ্ট করতে যা যা কর্মদক্ষতা, মানসিকতার প্রয়োজন, শুভেন্দু অধিকারী তা তা করে দেখিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সবথেকে যেটা গ্রহণযোগ্যতা, যে কেউ বিপদে পড়ুক রং না দেখে উনি ছুটে যান, মেয়েদেরকে মা বলে সম্মান করেন। কারণ আমাদের শাস্ত্রে মাতৃবৎ পরদারেষু এই কথা বলা হয়েছে। উনি কখনো দেখলাম না যে কোনো স্ত্রীকে স্ত্রী বা কন্যা বলেন, উনি বলেন মা আমার বোন। তো এই যে মায়েদের প্রতি সম্মান, মায়েদের আশীর্বাদ, ওনার পরিশ্রম, শনি মহারাজের কৃপা, আজকে উনি ওনার জায়গায় পৌঁছে গেছেন। অন্যদিকে যদি এই প্রশ্নটাই করি যে শুভেন্দু অধিকারীর আপনি আগামী ১৩ বছর প্রায় বা এক যুগ কীরকম যেতে চলেছে, সেটি তো আমাদেরকে বললেন দর্শকদের। তবে আরেকটু যদি সূক্ষ্ম বিশ্লেষণ করা যায়, তাহলে এই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাগ্য, সেই সম্পর্কে জ্যোতিষ বিশ্লেষণটা ঠিক কী? এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই তাঁর নেতৃত্বে রাজ্যে যে সরকার চলছে, সেই সরকার কতটা স্থিতিশীল হতে পারে আগামী দিনে, আপনার জ্যোতিষ মতে কী ইঙ্গিত দিচ্ছে? শুভেন্দু অধিকারী মহাশয়ের যে জন্মকুণ্ডলী, উনার ব্যক্তিগত যা জন্মছক, উনি নির্দ্বিধায় একজন খুব ভালো প্রশাসক বা মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষে উনি নিজের নিদর্শন রাখবেন, নিজের নাম উনি ছড়িয়ে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাকে এটা বলতে পারি, আগামী ২০ বছর পরে কি ১৫ বছর পরে ভারতবর্ষের ইতিহাসে শুভেন্দু অধিকারী মডেল, শুভেন্দু অধিকারী একজন ভালো প্রশাসকের
উদাহরণ দৃষ্টান্ত উনি স্থাপনা করবেন। দ্বিতীয় বিষয়, আপনি যে প্রশ্নটা করলেন যে সরকার, দেখুন সরকার চলে মণ্ডলীকে নিয়ে, পরিষদদের নিয়ে। শুভেন্দু অধিকারীর সৌভাগ্য, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি লড়াই দিয়েছেন। উনার দুর্ভাগ্য, উনার কিছু পরামর্শদাতা, উনার আশেপাশে থাকা কিছু মানুষ এবং উনার কাছে থেকে উনাকে পিছনে টেনে রাখার জন্য বহু মানুষ চক্রান্ত করবে, বারবার চক্রান্ত করবে। যদিও শুভেন্দু অধিকারী মহাশয়ের আগামী যে দশা বা সময় চলছে, উনি প্রত্যেকটাতে জয়ী হবেন এবং উনি চক্রান্ত থেকে নিজের কর্মদক্ষতার দ্বারা উনি প্রতিষ্ঠা দেবেন। শুভেন্দু অধিকারী মহাশয়ের এমন একজন নেতৃত্ব, উনি ভয় ডরহীন। বর্তমানে সনাতন, ব্রাহ্মণ, নারী ইনাদেরকে সম্মান দিয়ে শনি মহারাজ যেটা পছন্দ করেন, কথা দিয়ে কথা রাখা, যেটা উনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এই সরকারের মাধ্যমে আমাদের রাজ্যের উন্নতি করে। যেটা আমি আগেও আপনাকে বলেছিলাম যে শুধু পরিবর্তন নয়, সরকারের পরিবর্তন নয়, সরকারের দ্বারা মানুষের মধ্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা তিনটেরই পরিবর্তন। দেখুন উনি তিনটেতেই কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে হবে ওটা। এই যে 2029 সাল আসছে, তো এই 2029 সালে একটি বিষয়ে মানে সবার কাছে একটা বড় প্রশ্ন, সেটি হচ্ছে এনডিএ সরকারের ভবিষ্যৎ। সর্বোপরি এই কেন্দ্রীয় সরকারে যে বিজেপি সরকার ক্ষমতায় আছেন, মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বে, তার নেতৃত্বে যে সরকার চলছে, তার ভবিষ্যৎ। তো এই 2029 সালে লোকসভা এবং একই সঙ্গে যেরকমটাই এখন এক দেশ এক ভোট নীতি, রাজ্যেও পুনরায় নির্বাচন হবে আর কি। তো সেই নির্বাচনে, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান কেমন হতে পারে বলে আপনি মনে করেন, এবং দেশে বিজেপির অবস্থান কেমন হতে পারে বলে আপনি মনে করেন? পশ্চিমবঙ্গ বিজেপির আপনি যদি কথা বলেন, প্রথমে বলবো যে ফল পশ্চিমবঙ্গ বিজেপি 2026 সালে করেছে, সেটা বিজেপিরও কল্পনাতীত। আচ্ছা আচ্ছা, আমাদের মতো যারা জ্যোতিষী নিয়ে চর্চা করি, তাদেরও সংখ্যাটা ছাপিয়ে গেছে। এটা মানুষের ক্ষোভ। মানুষের ক্ষোভ যদি এসে থাকে, তাহলে মানুষই শেষ কথা বলে। তো মানুষ হলো আমাদের ভাষার নরনারায়ণ, নারায়ণ হলো অধিপতি। তো অধিপতিকে যদি সম্মান না করি, অধিপতিকে যদি আবার আমার কর্ম দ্বারা ক্ষোভের বহিঃপ্রকাশ সৃষ্টি করি, তাহলে নারায়ণ কিন্তু ছেড়ে কথা বলবেন না। তো বঙ্গ বিজেপিরও বেশ কিছু নেতা, বেশ কিছু কর্মী এমন কিছু কর্মর দ্বারা যুক্ত, কর্মের সঙ্গে বর্তমান নিজেকে জড়িয়ে নিয়েছে, যেটা কিন্তু বঙ্গ বিজেপির জন্য আগামী দিনে একটু ভাববার বিষয়। তবে সরকারে বিজেপি থাকছে, আগামী 20 বছর কেউ সরাতে পারবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। কিন্তু বঙ্গ বিজেপির বহু কর্মীর দ্বারা, বহু নেতার দ্বারা বহু কলঙ্ক কিন্তু বিজেপির মাথায় জুটতে পারে। কারণ রবি এখানে কিন্তু মারক হয়ে দৃষ্টি দিচ্ছে। রবি মানেই হচ্ছে সম্মান, রবি মানেই হচ্ছে কলঙ্ক, রবি মানেই হচ্ছে অস্বাস্থ্য, মানে সুস্বাস্থ্য না পাওয়া। তো পশ্চিমবঙ্গ বিজেপিকে খুব ভালোভাবে এটা কড়া হাতে কন্ট্রোল করতে হবে। যদি এখনই প্রতিকার, সুলভ প্রতিকারের মাধ্যমে, এখন নিজেদের আলোচনার মাধ্যমে প্রতিকারে না যান, তাহলে এর ফল ভোগ করতে হবে। এবার আসছি দেশীয় রাজনীতি, এনডিএর জন্য। আপনাকে আমি বলে রাখি, অনেকের মনে চিন্তা, অনেকেই ভাবছেন যে সরকার হয়তো পড়ে যাবে। আমার যতটুকু জ্যোতিষীয় বিদ্যা, যতটুকু আমার অভিজ্ঞতা, আমার যতটুকু যা রিসার্চ, আগামী যতদিন, গত থেকে আগামী দিন, গতদিনে আপনার যা ইলেকশন বিজেপি লড়েছে, এনডিএ লড়েছে, সর্বকালের ভালো রেজাল্ট হতে চলেছে 2029 সালে। 2014, 2019-এর থেকেও ভালো রেজাল্ট করে বিজেপি আবার সরকারে আসবে। মানে অবশ্যই এটা অত্যন্ত আশার কথা তো বটেই, এনডিএ জোটের জন্য এবং সর্বোপরি বিজেপির জন্য। তবে এবারে সরাসরি শুভেন্দু অধিকারী নিয়ে আরও একটি প্রশ্ন উঠে আসছে, সেটি হচ্ছে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর গুরুত্ব
এত দিন ধরে অনস্বীকার্য ছিল এবং বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী, সেখানে তো তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু একই সঙ্গে যেরকমটাই আপনি একটু আগেই উল্লেখ করলেন যে শুভেন্দু অধিকারীর মডেল আগামী 10-12 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে গোটা দেশে। তো জ্যোতিষশাস্ত্র কি বলছে দেশীয় রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ভূমিকা আগামী দিনে কি হবে? এবং এখানে একটি সবথেকে বড় প্রশ্ন উঠে আসে, সেটি হচ্ছে শুভেন্দু অধিকারীর যারা হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী বা তিনি নিজেও যেভাবে কর্মযোগের মাধ্যমে কাজ করে চলেছেন, মানে জনগণের হিতের জন্য কাজ করে চলেছেন, তো অনেকেই তাকে প্রধানমন্ত্রীর পদেও আগামী দিনে দেখতে চান বা দেখতে ইচ্ছুক। তো সেই পদে যাওয়াও কি কোনো রকমভাবে তার পক্ষে সম্ভব? তার জন্মছক কি বলে? প্রথমত ওনার জন্মছকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের যে স্বপ্ন দেখা, শুভেন্দু অধিকারী মহাশয় কেউ স্বীকার করুক না স্বীকার করুক, উনি স্বপ্ন দেখেছিলেন আমি মুখ্যমন্ত্রী হব, আমি রাজ্যের জন্য কাজ করব, রাজ্যের ভালোর জন্য কাজ করব। ওনার ছকে আছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে স্বপ্ন, যে পরিশ্রম, যে সাপোর্ট দরকার, যে সময়টা পর্যন্ত ওনার ভালো যোগ থাকা দরকার, সে সময় পর্যন্ত ওনার ছকে ভালো সময় থাকবে না। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ওনার নেই। দ্বিতীয় ক্ষেত্রে যদি চলে আসি, দেশীয় রাজনীতিতে শুভেন্দুবাবুর ভূমিকা কি থাকবে? দেশীয় রাজনীতিতে শুভেন্দুবাবু ওখানেও পরিচালনা ক্ষমতার মাধ্যমে উনি থাকবেন, ওখানেও উনি স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিজের ভূমিকা বা নিজের ছাপ রেখে যাবেন। কারণ শুভেন্দুবাবুর মধ্যে যে স্ট্র্যাটেজি আছে, শুভেন্দুবাবুর মধ্যে যে রাজনৈতিক দূরদর্শিতা আছে, ভারতবর্ষে বর্তমান প্রথম 5 জনের মধ্যে উনি একজন। যেটা কেউ স্বীকার করুক না স্বীকার করুক, উনার ছক উনাকে এই জায়গায় নিয়ে গেছে। উনাকে তার জন্য উনাকে না কোনো স্টোন পড়তে হবে, না কোনো কবচ পড়তে হবে, না কোনো রত্ন ধারণ করে বিশেষ ক্রিয়া করতে হবে। উনার কর্ম, উনার মাতৃশক্তি, উনার মাতৃ আশীর্বাদ এবং পূর্বজন্মের কৃতকর্মের ফলে উনি আজকে এই জায়গায় অধীন, এবং আগামী দিনেও উনি দেশীয় রাজনীতিতে খুব বড় ভূমিকা রাখবেন। যেটা আজকে আমি নাম করছি না, কয়েকজন আছে প্রধানমন্ত্রীর চেয়ারে নেই, কিন্তু উনি প্রধানমন্ত্রীকেও কন্ট্রোল করেন। ঠিক ওই রূপ শুভেন্দু অধিকারী হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবেন না, কিন্তু দেশীয় রাজনীতি এবং দেশের সরকারকে অনেকটা ওনার সিদ্ধান্ত এবং ভূমিকা দিয়ে কন্ট্রোল করবেন। মানে বাহ! এটি মানে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর যারা শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী এবং সর্বোপরি বাংলার মানুষ হিসাবে, মানে বাঙালি হিসাবে তো অবশ্যই গর্বের বিষয়। তার কারণ কোনো বাঙালি যদি তারা দেশীয় রাজনীতির ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করেন, তাহলে অবশ্যই বাঙালির জন্য তো গর্বের বিষয় হবেই। তবে এখানে আরও একটি বিষয়, সেটি হচ্ছে হঠাৎ করে এই যে মাথাচাড়া দিয়ে উঠল ককরোচ জনতা পার্টি এবং বহু হইহুল্লোড় হচ্ছে, যুব সমাজ সম্পূর্ণ তার সাপোর্টে ইত্যাদি ইত্যাদি, এরকম নানা রকমের কর্মকাণ্ড তারা করছে এবং যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নাকি তারাই পদত্যাগ করতে বাধ্য করলো, এইরকম দাবি তারা জানাচ্ছেন। এই ককরোচ জনতা পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে? এই দল আগামীতে কতটা দীর্ঘমেয়াদী হবে বা আদৌ হবে কি? প্রথমত বলি, রাজনীতি এমন একটি অধ্যায়, আমাদের জ্যোতিষশাস্ত্রেও অবশ্যই একটা শাস্ত্র, গীতাও একটা কিন্তু শাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে এবং মহাভারতের মাধ্যমে আমাদের অনেক কিছু দেখিয়েছেন। আমরা গীতায় অনেক কিছু পড়ি, বিশ্বরূপ দর্শন পড়ি, যুদ্ধক্ষেত্র পড়ি, আপনার দ্বারকার একটা স্টোরি পড়ি, মথুরার একটা গল্প পড়ি বা এগুলো পড়ি, এগুলো সবই কিন্তু আমরা দেখেছি। কিন্তু সব করিয়েছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক সেরকমই আপনাদের বলে রাখি, একদম নিশ্চিত থাকুন, যেটা ককরোচ পার্টি বললেন, ওদের যা ছক বা ওদের যে আত্মপ্রকাশের যে ডেট দেখুন, এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন যে বালক ছেলেটি, তার যে জন্ম তারিখ নেটে যেটা পাওয়া যায়, সেটা মিলিয়ে দেখা যায় কৃষ্ণের মতো কোনো একজন সারথি পেছন থেকে ভারতীয় রাজনীতিতে বৃহৎ কিছু ভারতবর্ষের স্বার্থের জন্য ওনাদেরকে সামনে এনেছেন। অবশ্যই সেখানে কিছু বেনজল আছে, কিছু খারাপ মানুষের মতামত আছে, কিন্তু সেটা নিয়ে দেশবাসীকে তথা দেশীয় রাজনীতিতে
কাউকে বিড়ম্বনা হওয়ার বা ডিস্টার্ব হওয়ার দরকার নেই, কারণ এগুলো সবই রাজনীতিরই একটা পার্ট, যেটা আগামী দিনে ভারতবর্ষ শাসন করার জন্য যে সরকারটি থাকবে তার সুবিধা এবং লাভবান হবে। একদমই গুরুজি। তবে আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে ভারতীয় রাজনীতি, আমি যদি ধরে নিই যে এই মুহূর্তে ভারতীয় রাজনীতি যে পর্যায়ে রয়েছে, সেখানে আর কি আগামী কয়েক বছরে ভারতীয় রাজনীতিতে ছোট বা বড় কী ধরনের পরিবর্তন বা রাজনৈতিক পুনর্বিন্যাসের কি কোনো সম্ভাবনা রয়েছে? মানে এনডিএ যে জোট, সেখানে নতুন কোনো দল আসবে, আরও জোটবদ্ধ হবে, বা সেখান থেকে জোট সরকারের মানে কাছ থেকে আর কি কোনো দল দূরে সরে যাবে, বা নতুন কোনো জোট তৈরি হবে, যেরকমটাই প্রত্যেকটা নির্বাচনের আগেই মহাগঠবন্ধন বা মহাজোট ইত্যাদি ইত্যাদি, বিরোধীদের যেরকম আর কি জোট তৈরি হয়, তারা মাথাচাড়া দিয়ে উঠছে বা এরকম হচ্ছে, বা সরাসরি আর কি প্রধান বিরোধী দল হয়ে তারা মানে সামনে এলো, এরকম কি কিছু সম্ভাবনা আছে বড়সড় কোনো পরিবর্তনের? বড় সড়ো পরিবর্তন বলতে আমার চোখে এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন নেই। এবার যেটা রাজনৈতিক পরিবর্তন, দেখুন প্রত্যেকেই না, আমাদের জন্মছক, আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় চক্রবৎ পরিবর্তন্তে সুখার্নিচ দুঃখানিচ, সুখ দুঃখ চক্রের মতো ঘোরে। সেই সুখ দুঃখ ঘোরাটাকেই আমাদের মেনে নিতে হয়। যেরূপ আজকে দেখুন পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করি, সেখানে তৃণমূল নামক দলটা নিয়ে কোশ্চেন চিহ্ন এসে গেছে। স্বয়ং মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে আসল তৃণমূল জিন্দাবাদ। মানে এক প্রকার ওই বাপুজি কেক বা ওই তালমিশ্রির মতো অবস্থা হয়েছে। ঠিক আমাদের দেশীয় রাজনীতিতে যদি দেখেন, দেশীয় রাজনীতিতে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমি সরকার বলছি না, রাজনীতি বলছি, দেশীয় রাজনীতিতে যিনি, আমি নাম করে বলি সম্মাননীয় অমিত শাহ মহাশয়, উনার স্ট্র্যাটেজি, উনার নেতৃত্বেই, উনার চিন্তাভাবনা, উনি যেরকম চাইছেন ঠিক সেভাবেই কিন্তু দেশীয় রাজনীতি চলছে। তার জন্যই এনসিপিআই নামক একটি দলের বহিঃপ্রকাশ, সেটাকেও কিন্তু বিজেপির দ্বারা তৈরি করা। ককরোচ পার্টি আজকে আন্দোলন করলো, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়া করালো, এটাও অমিত শাহ চেয়েছেন, তাই হয়েছে। আজকে টিএমসি থেকে কিছু সাংসদ ভালো তৃণমূল, তথাকথিত ভালো তৃণমূল হয়েছে, সেটাও অমিত শাহ চেয়েছে, তাই হয়েছে। ঠিক আগামী দিনেও 29 সালের রাজনীতিতে ইন্ডি এবং এনডিএ এই দুটোই থাকবে, আলাদা কোনো সংগঠনের ব্যবস্থা নেই। কিছু কিছু মাথা নতুন করে ওঠার চেষ্টা করবে প্রতি বছরের ন্যায়, আবার সেটাও দেমে গিয়ে সেই গান্ধী পরিবারের কুক্ষিগত থাকবে। আমার একটা রিসার্চ ছিল, করপাত্রী মহারাজ, আমাদের শঙ্করাচার্য সম্প্রদায়ের একজন মহারাজ, যে করপাত্রী মহারাজ, উনার অভিশাপ গান্ধী পরিবারে কিন্তু বিদ্যমান। উনার অভিশাপ কী ছিল? ইন্দিরা গান্ধীকে উনি অভিশাপ দিয়েছিলেন, উনি গরুর উপরে, সন্ন্যাসীদের উপরে, সাধুদের উপরে গুলি চালিয়েছিলেন, হত্যা করেছিলেন। উনার অভিশাপে পৃথিবী থেকে যত বড় বড় শক্তি উনাদের সাপোর্ট করুক না কেন, যে সংগঠনের সঙ্গে, যে মণ্ডলের সঙ্গে, যে গঠবন্ধনের সঙ্গে ওই গান্ধী পরিবারের সদস্য জুড়ে থাকবে, সে কখনো রাজ সিংহাসনে বসতে পারবে না, বসতে পারে না। কারণ সাধু বাক্য, সন্ন্যাসী বাক্য কখনো ভুল হতে পারে না। যিনি পদে পদে হিন্দুদেরকে অসম্মান করেছেন, যিনি রামচন্দ্রকে অসম্মান করেছেন, যে পরিবার রামচন্দ্রকে নিয়ে অনেক ভুল কথা বলেছেন, সেই পরিবারের সদস্য বা সেই দলের সদস্যরা কখনো রাজ সিংহাসন পেতে পারেন না। কারণ আমরা কৃষ্ণ রাজ্য বলি না, আমরা রাবণ রাজ্য বলি না, আমরা একমাত্র বলি রামরাজ্য। রামরাজ্য অর্থাৎ দেশ চালাবে, যে শাসন করবে। শাসক হতে গেলে রামের কৃপা পেতে হবে, যেটা বিজেপির মধ্যে আছে। বিজেপির মধ্যে অনেক অন্যায় আছে, অনেকেই নেগেটিভ পার্সন আছে, কিন্তু তার মধ্যেও কিছু পজিটিভ রামের কৃপা আছে। তো সেখানে দেশীয় রাজনীতিতে রামজির কৃপাতে বিজেপি থাকছে।